কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? জারিফের গলা আওয়াজে ধ্যান ভাঙল সন্ধ্যার। জারিফ তার পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত রেখে বলল, কখন থেকে ডাকছি তোকে? কোনো চিন্তায় ডুবেছিলে? কিছু না। তুমি কিছু বলবে? কি বলবে বলো। 2 দিন পর তো তোর জন্মদিন। কি গিফট চাস বল? সন্ধ্যা মৃদু হেসে বলল, আমার কিছু চাই না। তুমি এত বছর পর বাড়ি ফিরেছো, এটা কি কম? আর কোনো গিফট চাই না আমার। আচ্ছা, বেশ। গিফটটা না হয় আমার পছন্দ মতোই দিব। আচ্ছা। জারিফ একটু থেমে আবার বলল, আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দিবি। কারো তুই তো এখনো তৌফিককে ভালোবাসিস, তৌসিফকে ভালোবাসিস। আর আজ না হোক কাল ও তোর কাছে ফিরবে, তখন তুই কি করবি? ক্ষমা করে দিবি ওকে? সন্ধ্যা চুপ করে রইল কিছুক্ষণ। না। জারিফ মুচকি হেসে বলল, ভুল উত্তর। তুই ওকে মাফ করে দিবি, আবার সব ভুলে কাছে টেনে নিবি ওকে। এমনটাই কেমন মনে হলো তোমার? তুই এটাই করবি, এটা মানুষের নেশার। সে যাকে ভালোবাসে তার সব ভুল অপেক্ষা করে তাকে ভালোবাসে। হয়তো কিছুদিন তুই এই জেদ চেপে রাখবি, কিন্তু কিছুদিন পর ঠিকই সব ভুলে তাকে আবার আপনও করে নিবি। সন্ধ্যা চুপ করে রইল। হয়তো জারিফের কথাটাই ঠিক। এখন মনে হচ্ছে সে তাকে কখনোই মাফ করতে পারবে না, ভুলতেও পারবে না ওইসব এইসব। কিন্তু সত্যি কি তাই? জারিফ সন্ধ্যার মাথায় হাত রেখে বলল, একটা জিনিস চাইবো, তোর কাছে দিবি কি বলো? তোকে এমন চুপচাপ শান্ত দেখতে ভালো লাগে না। আগের সেই ছটফটে আর দূরত্ব সন্ধ্যাটাকে মিস করছি ভীষণ। সেটা ফিরিয়ে দিবি? মানে মানে এই যে বড় মা জেসিকা তোকে কত বাজে কথা বলে, তুই কেন কোনো কথা জবাব দিস না? চুপচাপ কেন তাদের কথা শুনে কষ্ট পাস? কি করব বলো? ওরা যে আমারই আপনজন। ওদের আঘাত করলে ব্যথা তো আমার হবে। ওরা একটু ভুল ধারণা নিয়ে আছে, সেটা ভাঙতে হবে। আমি চাই তুই আবার আগের মতো হয়ে যা। মুখের উপর জবাব দিতে শেখ। সব সময় আমি থাকবো না তোর জন্য। যা বললাম শুনবি তো? গুড। শুনলাম কাল দাদিমা আসছে, বিপদ আরো বাড়ল তোর। জারিফের কথা শুনে হেসে উঠল সন্ধ্যা। জারিফ ভ্রু কুঁচকে বলল, কি হলো? হাসছিস কেন? এই না তুমি বললে স্ট্রং হতে, তবে ভয় পাচ্ছ কেন? টেনশন নিও না, যে আসুক আমাকে আর কষ্ট দিতে পারবে না। হ, মনে থাকে যেন। থাকবে গো থাকবে। জারিফ মুচকি হেসে এক হাত দিয়ে জড়িয়ে ধরল সন্ধ্যাকে। সন্ধ্যা তার কাঁধে মাথা রাখল। সন্ধ্যার বাবা মারা যাওয়ার পর সময় জারিফের কাছে সন্ধ্যার দায়িত্ব দিয়ে গেছিল। বড় ভাই হয়ে যেন সে ছোট বোনটাকে আগলে রাখে সব সময়। জারিফ তার কথা রেখেছে, আগলে রেখেছে সন্ধ্যাকে। পরের দিন সকালে ঘটল অন্যরকম কিছু, যা রোজকার ঘটনা থেকে একদম ভিন্ন রকম। ময়না বেগম যখন সন্ধ্যাকে সকালে কাজের দায়িত্ব দেওয়ার জন্য তার রুমে এলেন, দেখলেন সন্ধ্যা তখনও ঘুমিয়ে আছে। দেখে বেশ রেগে গেলেন তিনি। চিৎকার করে করে তাকে ডাকতে লাগলেন, সন্ধ্যা, এই সন্ধ্যা, শুনছিস আমার কথা? এই নবাবের বিটি, সকাল হয়ে গেছে সেই কখন, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই। বলে কথা কানে যাচ্ছে না? গরম শিক ঢুকিয়ে দেব কানে। তার চিৎকারে ঘুম ভাঙল সন্ধ্যার। তবে সন্ধ্যা তড়িঘড়ি করল না, ধীরে শান্ত হয়ে বিছানায় উঠে বসল। কয়েকটা হাই তুলে ধীরে ধীরে নিচে নামল বিছানা ছেড়ে। ময়না বেগমকে সম্পূর্ণ অপেক্ষা করে তার তোয়ালে নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। ময়না বেগম সন্ধ্যার ভাবগতি দেখে চমকালেন। বেশ সময় নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হলো সন্ধ্যা। তখনও ময়না বেগম কোমরে হাত গুঁজে সন্ধ্যা বের হওয়ার জন্য অপেক্ষা করছেন। সন্ধ্যা বাইরে বেরোতেই তিনি
তেড়ে গেলেন তার দিকে। এই মেয়ে, এই তোর হাব ভাব কি রে? সে কখন থেকে ডাকছি তোকে আমি। ওদিকে রাজ্যের কাজ পড়ে আছে, আর তোর ওঠার সময় হলো এখন। দেখো দেখো কেমন কেন কাজ করছে দেখো। বলে তাড়াতাড়ি হাতে কাজ সারতে পারছিস না। সকালের রান্নাটা কে করবে শুনি? সবাই খেতে চলে আসবে একটু পর। কে শোনে কার কথা? সন্ধ্যার কানে যেন ময়না বেগমের কোনো কথাই ঢুকছে না। সে তার কথার কোনো জবাবই দিল না। যেন ময়না বেগম অদৃশ্য হয়ে আছে, তাকে সন্ধ্যা দেখতেই পাচ্ছে না। সন্ধ্যা গুনগুন করতে করতে বেরিয়ে গেল তার সামনে দিয়ে। ময়না বেগম হাঁ করে চেয়ে রইল সেদিকে। সন্ধ্যা কিছু সন্ধ্যা গিয়ে সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। কেয়া বেগমও রান্নাঘরে চলে এসেছে। একে একে বাকিরাও এসে খাবারের জন্য বসেছে। মানিক শেখ কেয়া বেগমের দিকে চেয়ে বিরক্তি গলায় বলল, বলি খাবারটা কি আজকে পাবো না? বাইরে খেতে হবে নাকি? মুরাদ শেখও ভাইয়ের সাথে গলা মেলালেন। ময়না বেগমকে ধমকে উঠলেন, রান্না করনি, টেবিল ফাঁকা কেন? আমরা যে কাজে বেরাবো সে হুঁশ জ্ঞান নেই। ময়না বেগম আর কেয়া বেগম কটমট করে চাইলেন সন্ধ্যার দিকে। কেয়া বেগম চেঁচিয়ে বলে উঠলেন, খাবার পাবে কিভাবে? নবাব জাতি তো ঘুম থেকে উঠলে একটু আগে। বলিও নবাবের বেটি, আপনার অফিসের কাজ যদি হয়ে গিয়ে থাকে তবে রান্নাটাও বসান দেখি। বড় অফিসার হয়েছেন না, কাজের ঠেলায় ঘুমানোর সময়ও পান না। সন্ধ্যা বেশ শান্ত স্বরে বলল, আমাকে কিছু বলছো তো? আর কাকে বলবো? এ বাড়ির কাজকর্ম আর কে করে? কেন, কাজ করার জন্য তো মানুষ আছে, বেতনভুক্ত কাজের লোক আছে, তাদের গিয়ে কেন বলছো না? বাহ বাহ, বড্ড বেশি কথা শিখেছিস দেখছি আজকাল। নেকা সাজছিস, জানিস না কিছু। মনে হচ্ছে আজকে প্রথম তোকে কাজের কথা বললাম। ওঠ, চুপচাপ গিয়ে রান্না বসা, নইলে নইলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কাম ডাউন বড় মা, আমি কেন রান্না করব? এবারে কাজের লোক আমি, বেতন দাও আমায়। উফ, তবে কাজের কথা বলছো কোন সাহসে? এতদিন যেটা করেছি সেটা তোমাদের ঋণ শোধ করতে। আমাকে ছোট থেকে এত আদর যত্ন করে বড় করেছো, তার ঋণ তবে সেই হিসাব এবার চুকিয়েছে। এই মেয়ে, তুই আমার মুখে মুখে কথা বলছিস? বেয়াদব মেয়ে। সন্ধ্যাকে মারার জন্য উদ্যত হতে হাত চেপে ধরল সন্ধ্যা নিজেই। ঠিক এই মুহূর্তে জারিফ আর তৌসিফ এসে ঢুকলো সেখানে। জারিফের ঠোঁটে মুচকি হাসি, ওদিকে তৌসিফের ঠোঁট বিস্ময়ে হাঁ হয়ে গেল। সন্ত পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। রমনা খুশিতে হাত তালি দিয়ে উঠল একপাশে। জেসিকা বেশ অবাক হলো, কটমট করে চেয়ে রইল সেদিকে। আর না বড় মা, অনেকদিন হলো চুপচাপ সহ্য করে গেছি। এমন কিছু করো না যাতে আমি ভুলে যাই তুমি আমার বড় মা হও। দূরে থাকো আমার থেকে। বলে এক ঝটকায় কেয়া বেগমের হাতটা সরিয়ে দিল সন্ধ্যা। কেয়া বেগম পড়ে যেতে নিল, ময়না বেগম তাকে ধরে ফেলল। সবার দৃষ্টি এখন সন্ধ্যার দিকে নিবদ্ধ। বেশ উচ্চ স্বরে বলে উঠল সন্ধ্যা, তোমাদের সতর্ক করে দিচ্ছি আমি, এ বাড়িতে ভাড়া থাকি না আমি, এটা আমার বাড়ি। যতটা তোমাদের এখানে অধিকার আছে রয়েছে ঠিক ততটাই আমারও আছে। বলা যায় তার থেকে একটু বেশি আছে। ভুলে যেও না, দাদু তার সম্পত্তি 65% আমার নামে উইল করে দিয়েছিলেন। তাই এটা ভালো হবে, প্রপার সম্মানটা তোমরা আমায় দাও। বাড়ির পরিবেশ থমথম হয়ে আছে। ড্রয়িং রুমে সবাই উপস্থিতি। কেয়া বেগম আর ময়না বেগম একপাশে দাঁড়িয়ে আছে বেশ ভয়ে। মানিক শেখ আর মুরাদ শেখও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সোহান একপাশে দাঁড়িয়ে হাই তুলছে, তার এখানে থাকার ইচ্ছা নেই।
তবে যাওয়ারও সাহস নেই। সামনে সোফায় বসে আছে বাড়ির বড় কর্তা রমজান শেখ আর তার স্ত্রী রেহনুমা বেগম ভীষণ রাগী একজন মানুষ। বাড়ির বউরা রীতিমতো ভয়ে থাকেন। যতদিন তিনি এ বাড়িতে থাকেন, রেহনুমা বেগম উপস্থিতি সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললেন, সেই মেয়ে কোথায়, ডাকো তাকে। রেহনুমা বেগম নিজের সন্তানকে বিশেষ পছন্দ করেন না, তবে রমজান শেখ তাকে বেশ যত্ন করে। তিনি গিন্নির দিকে ফিরে বললেন, তাকে ডেকে নিয়ে কি করবে? এসেছে, এখন রেস্ট নাও। ওকে দিয়ে তোমার কি কাজ? রেহনুমা বেগম রাগী চোখে স্বামীর দিকে চেয়ে বলল, তুমি এত শুনে কাজ কি? যাও, ঘরে যাও, আমার কাজের মধ্যে নাক গলাতে এসো না। রমজান শেখ চুপ করে গেলেন। স্ত্রীকে তিনি বেশ সমীহ করে চলেন। রেহনুমা বেগম রাগী হলেও কি হবে, মনটা বেশ ভালো। তবে তিনি যে কেন সন্ধ্যাকে সহ্য করতে পারে না তা বুঝতে পারে না রমজান শেখ। শাশুড়ির আশকারা পেয়ে ময়না বেগম তড়িঘড়ি ছুটলেন সন্ধ্যাকে ডাকতে। তারুর মিঠুকে বললেন, এই মেয়ে, এদিকে চল, মা ডাকছে তোকে। সন্ধ্যার কানে হেডফোন থাকায় ময়না বেগমের কথা তার কানে যায়নি। ময়না বেগম এক ঝটকায় হেডফোনটা সরিয়ে দিল তার কান থেকে। সেটা ভীষণ শব্দ করে মেঝেতে পড়ে ভেঙে গেল তখনই। সন্ধ্যা বিছানায় উঠে বসল, কপাল কুঁচকে ময়না বেগমের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? হেডফোন ভাঙলে কেন? এখনই চল আমার সাথে, নইলে আর কি কি ভাঙবো তা ভাবতেও পারছিস না। মা তোকে ডাকছে কখন থেকে। বিরক্তির শ্বাস ফেলে বলল সন্ধ্যা, আচ্ছা তুমি যাও, আমি আসছি। তারপর বিড়বিড় করে বলল, এখন আবার শুরু হবে এক নাটক। ময়না বেগম চলে গেলেন। সন্ধ্যাও উঠে পড়ল, বেরিয়ে গেল ঘর ছেড়ে। ওদিকে জেসিকা তো বেজায় খুশি। খুশি হবে না, সে তো দাদির কান ভাঙিয়ে তাকে এক বাড়িতে আনিয়েছে। সন্ধ্যার বারন্ত এবার ভাঙবে। যদিও সন্ধ্যা যে তখন এভাবে রিয়্যাক্ট করবে তা জেসিকা ভাবতেও পারেনি। সে তো তার আগে এই পরিকল্পনা করেছিল। সন্ধ্যা আসতে রেহনুমা বেগম চশমার উপর দিয়ে চাইলেন তার মুখের দিকে। তাকে দেখেই মুখে বিরক্তি এসে ভিড় করল তার। কি ব্যাপার, তোকে কি তলব করে আনতে হবে? সবাই এখানে ছিল, তুই কোথায় ছিলি? সন্ধ্যা গা ছাড়া ভাব নিয়ে বলল, কোথায় আর থাকবো, ঘরেই ছিলাম। কেন, আমি আসবো তুই জানতি না? হ্যাঁ জানতাম। তো তো মানে, তোকে ডেকে ডেকে আনতে হলো কেন আমাকে? তো ডেকেছো কেন? আমি ডাকতে বলেছি? অফায়া, অলক্ষী কোথাকার। দুনিয়ায় আসার সাথে সাথে আমার ছেলে আর বৌমাকে খেলে এখন বসে আছে আমাকে খাওয়ার জন্য। রাক্ষসী কোথাকার। সন্ধ্যা মুখ কুঁচকে বলল, চিন্তা করো না, তোমাকেও খাবো না। তোমার যা শরীর, মাংসের থেকে বড়, হাড় বেশি, ও খেয়ে আমার পেট ভরবে না। সন্ধ্যার কথায় আশপাশ ভুলে হো হো করে হেসে উঠল সোহান। জারিফে ও হাসি চাপা দায় হয়ে পড়ল। রমজান শেখ, মানিকার, মুরাদ শেখও অবাক হয়ে গেল সন্ধ্যার জবাবে। রেহনুমা বেগম কটমট করে চাইলেন সন্ধ্যার দিকে। জেসিকার তো চক্ষু চড়ক গাছ। কেয়া বেগম আর ময়না বেগম তো থ হয়ে গেল। এই মেয়ের হলো কি, যে তাদের সাথে চোখ তুলে কথা বলতো না, সে কিনা মুখের ওপর জবাব দিচ্ছে, আবার তাদের শাশুড়ির সাথেও এভাবে কথা বলছে। রেহনুমা বেগম সন্ধ্যাকে বলল, খুব কথা শিখেছিস দেখছি। এত কথা শিখালো কে? প্রাণে ভয় ডর নেই কেন? তুমি কি রাক্ষস না খোকস, চিবিয়ে খেয়ে ফেলবে আমাকে? যে তোমাকে ভয় পাবে, অবশ্য তুমি যে মানুষ, তোমাকে ভরসা নেই আমার। খেয়ে ফেলতেও পারো।
আবারও মুখের ওপর জবাব সন্ধ্যার। রেহনুমা বেগমের এবার ধৈর্য বাঁধ ভাঙল। তিনি চিৎকার করে উঠলেন, সন্ধ্যা, মুখ সামলে কথা বল। তুই ভুলে যাচ্ছিস তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস। আমি চাইলে তোকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি। না পারো না। তুমিও ভুলে যাচ্ছ দাদিমা। দাদু তার সম্পত্তির বেশ অনেকটাই আমার 18তম জন্মদিনে আমার নামে লিখে দিয়েছিল। মনে পড়ল এবার কিছু? রেহনুমা বেগম এবার একটু দমে গেলেন। কি জবাব দিবেন বুঝতে পারলেন না। তৌসিফ সিঁড়িতে দাঁড়িয়ে সবকিছু শুনে যাচ্ছে। সন্ধ্যাকে দেখে সে অবাকও হচ্ছে, তবে যতটা না অবাক হচ্ছে তার থেকে বেশি খুশি হচ্ছে। কোথাও না কোথাও সেও হয়তো সে আগের সন্ধ্যাকেই চেয়ে এসেছে। তার সেই পুরনো সন্ধ্যা তারাকে। জেসিকার নজর গেল সিঁড়িতে দাঁড়িয়ে থাকা তৌসিফের দিকে। অমনি তার ভোল পাল্টে গেল মুহূর্তেই। সে সন্ধ্যার কাছে গিয়ে ভীষণই বিনয়ী কণ্ঠে বলল, সন্ধ্যা, কি করছিস এটা? তুই দাদিমার মুখের ওপর কথা বলছিস কেন? উনি আমাদের গুরুজন, এমনটা করতে নেই বোন আমার। রেহনুমা বেগম মুগ্ধ হলেন তার নাতনির ব্যবহারে। তিনি জেসিকাকে বললেন, ছেড়ে দে, ওকে এসব বলে লাভ নেই। শুধু লেখাপড়া জানলেই শিক্ষিত হওয়া যায় না, সহবত শিখতে হয়। কিভাবে বড়দের সম্মান করতে হয় সেটা শিখতে হয়। যে বোধটা তোর আছে। সন্ধ্যা কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। বেশ একটা গা ছাড়া ভাব নিয়ে বলল, হয়েছে তোমার সহবত শিক্ষার ক্লাস নেওয়া। এবার তবে আমি যাই। দূর হ আমার চোখের সামনে থেকে। তোর মুখ দেখারও আমার কোনো ইচ্ছা নেই। সন্ধ্যা ততক্ষণাৎ বলে উঠল, কি মুশকিল, আমার মুখ দেখার ইচ্ছা নেই? তবে আমায় লোক পাঠিয়ে ডেকে আনলে কেন? আমি যেচে পড়ে এসেছি তোমার সামনে। রেহনুমা বেগম রাগে চোটে কথা বলতে পারলেন না। কিয়া বেগম তাতে কিরমির করে সন্ধ্যাকে বলল, তুই গেলে এখান থেকে, যা ঘরে যা। তারপর রেহনুমা বেগমের দিকে চেয়ে বলল, ও ছোট মানুষ মা, আপনি ওর কথায় রাখবেন না। কিয়া বেগম সন্ধ্যাকে সাপোর্ট করাটা ময়না বেগম কিংবা জেসিকার কারোরই বিশেষ পছন্দ হলো না। ময়না বেগম বলে উঠল, এ কেমন কথা বললে বড় আপা? ছোট মানুষ তার ছোট মানুষের মতোই থাক না, বড়দের মুখের ওপর কথা বলে কেন? কই, আমাদের জেসিকা তো এমন না। ও নিজেও তো সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে। মায়ের কথার মাঝে কিংবা মুখের ওপর একটা কথাও বলছে না। মা ঠিকই বলেছ, বড়দের কিভাবে সম্মান করতে হয় এসব জানার জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন। খালি বই পড়লে আর দুই কলম লিখলেই শিক্ষিত হওয়া যায় না। সন্ধ্যা যাওয়ার জন্য পিছনে ঘুরেছিল। ময়না বেগমের কথা শুনে আবার দাঁড়িয়ে পড়ল। তার দিকে ফিরে বলল, ঠিকই বলেছ ছোট মা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমাদের মতো অত শিক্ষিত নই। আমি মূর্খ হয়ে তো কিছু করতে পারলাম না, তা তোমরা শিক্ষিত হয়ে এতদিনে কি কি করলে, কয়টা নেবেল পেলে? ময়না বেগম কোনো জবাব দিলেন না। রাগে ফুঁসতে লাগলেন তিনি। সন্ধ্যা আবার বলল, নেক্সট টাইম থেকে আমাকে কিছু বলার আগে বেশ কয়েকবার ভেবে তারপর কথাগুলো বলবে। আমি কিন্তু আর আগের সন্ধ্যাটি নেই যে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথা শুনবো আর চোখের পানি ফেলবো। মাইন্ড ইট। সন্ধ্যা চলে গেল নিজের রুমে। জেসিকা তড়িঘড়ি রেহনুমা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। কিছু মনে করো না দাদিমা, সন্ধ্যা তো ওরকমই, জানোই তো। আসলে ছোট তো, তাই বোঝে না কখন কোথায় কি বলতে হয়। তুমি ওর উপর রাগ করো থেকো না কেমন? রেহনুমা বেগম মুচকি হেসে নাতনির মুখে হাত বুলিয়ে দিলেন। মনে মনে ভাবলেন, একই মায়ের পেটে দুই বোন।
অথচ তাদের মাঝে কতটা না ফারাক। জেসিকা এমন ভদ্র, সভ্য, মিষ্টি একটা মেয়ে, অথচ সন্ধ্যা দিন দিন যেন বেয়াদব হয়ে উঠেছে। ওর বেয়াদবি উকসাবো আমি। আমার ছেলেটা মরলে শুধু ওর জন্য, আর সে এমন নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। তা তো হতে দেওয়া যাবে না। এতদিন অনেক উড়েছে, এবার ওর পাখা ছাটার সময় হয়ে এসেছে। সময়টা 2020 সালের মাঝামাঝিতে। সন্ধ্যা তখন সবে স্কুলে গণ্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছে। বাবা মা না থাকলেও বড় মা কেয়া বেগম যেন একাই দুজনের দায়িত্ব পালন করতেন। কখনো মায়ের মতো স্নেহ করতেন, তো কখনো বাবার মতো শাসনও করতেন। মানিক শেখ কাজের চাপে বাড়ির দিকে তেমন খেয়াল রাখতে পারতেন না। কেয়া বেগম জেসিকার তুলনায় সন্ধ্যাকে একটু বেশি ভালোবাসতেন। মনে মনেও তাকে তৌসিফের বউ হিসেবে পছন্দ করে রেখেছেন অনেক আগে থেকেই। রেনুমা বেগমের রোষানল থেকে বরাবরই সন্ধ্যাকে বাঁচিয়ে আনতেন কেয়া বেগম। তাছাড়া মুরাদ শেখ চোখের চোখের মনিও ছিল সন্ধ্যা। তার নিজের কোনো মেয়ে না থাকায় সন্ধ্যা আর জেসিকাকে তিনি বড় বেশি ভালোবাসতেন বলাই বাহুল্য। সন্ধ্যা ছোট আর প্রাণবন্ত হওয়ার সবার ভালোবাসার ভাগ সেই বেশি পেত। এই নিয়ে জেসিকা আড়ালে আবডালে অসন্তুষ্ট হলেও সামনাসামনিও নিখাদ ভালো মানুষ। বোন দরদি যেন তার মতো করে তার বোনকে কেউ ভালোই বাসে না। কিন্তু এই ভালো মানুষই অভিনয়টা সে বেশিদিন চালিয়ে যেতে পারল না। জেসিকা বছরের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো তো তার মামা বাড়িতে। তাদের বাবা মারা যাওয়ার পর তার মামারা এসে জেসিকাকে তাদের কাছে নিয়ে যায়। সুতরাং তার জীবনের বেশিরভাগ সময় তাই সেখানে কেটেছে। পড়াশোনাটাও জেসিকা ছুটিতে বাড়িতে ফিরে তখন টের পেল সন্ধ্যার টেবিলে তৌসিফের মধ্যে কিছু একটা চলছে। তখন তার এতদিনে ধরে রাখা সন্ধ্যার প্রতি অসন্তুষ্টি তার রূপ নিল প্রতিহিংসায়। সে বেশ ডেসপারেট হয়ে উঠল সন্ধ্যাকে তৌসিফের থেকে আলাদা করতে। আর কেনই বা চাইবে না নিজের ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে চোখের সামনে। এটা কি কেউ সহ্য করতে পারে? এবার কলেজের ছুটি শেষ হলেও জেসিকা ফিরল না। কি জানে তার চোখের আড়ালে সন্ধ্যা আর তৌসিফ আর কি করে। সে বাহানা দিয়ে পড়ে রইল বাড়িতে। কিন্তু কে জানতো তার মাথায় যে এমন সর্বনাশী পরিকল্পনা চলছে, যা শেখ বাড়ির এই সুখ শান্তি ধ্বংস করে দিতে বসেছে। একদিন সন্ধ্যাবেলা জেসিকা সন্ধ্যার ঘরে এলো চুপি চুপি। সন্ধ্যা তখন পড়তে বসেছে। জেসিকা দরজার বাইরে দাঁড়িয়ে ফিসফিস কণ্ঠে বলল, সন্ধ্যা, এই সন্ধ্যা। সন্ধ্যা আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে সেদিকে চাইল। জেসিকাকে এভাবে কথা বলতে দেখে অবাক হলো সে। কি হয়েছে আপু? তুমি ওখানে কি করছো? আর এভাবে কথা বলছো কেন? জেসিকা এবার দরজা ঠেলে ঘরে ঢুকে এলো। ভেতর থেকে চাপিয়ে দিল দরজা। তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বলো? তার আগে বল কাউকে বলবি না। আচ্ছা বলবো না, বলো কি বলবে। জেসিকা আরো সরে এলো সন্ধ্যার দিকে। ফিসফিস করে বলল, তোকে নিয়ে আজ পার্টিতে যাব। আমার ফ্রেন্ডরা আমাকে ইনভাইট করেছে, কিন্তু একা যেতে পারবো না আমি। বাড়িতে পার্টির কথা বললে পারমিশনও দেবে না। ওদিকে ওরা জেদ ধরে বসে আছে, আমি না গেলেও শুনবেই না। বাড়িতে চলে আসবে বলেছে। তুই আমার সাথে চল না প্লিজ। তুই গেলে কেউ কিছু বলবে না। আর বড় মাও এদিকটাও ম্যানেজ করতে পারবে। বলবে তোকে নিয়ে শপিংয়ে বেরোচ্ছি। এত রাতে শপিংয়ে কেউ যেতে দেবে? তাহলে কি বলবো? বেশ একটা ইনোসেন্ট ভাব নিয়ে প্রশ্ন করলো জেসিকা। সন্ধ্যা একটু আপত্তি জানিয়ে বলল, আপু, তুমি তো জানি আমার এসব পছন্দ না।
তুমি তোমার ফ্রেন্ডের আসতে বলো, তারা কিছু একটা বলে ম্যানেজ করে নেবে, বলবে তাদের কারো বাসায় যাচ্ছ, কিন্তু প্লিজ আমাকে এসবে জড়িও না। জেসিকা মুখটা গোমড়া করে বলল, তোর কাছে কখনো কিছু চেয়েছি আমি? আজ সামান্য একটা বিষয়ে হেল্প চাইলাম, তুই সেটাও করবি না বলছিস। একেবারে মুখের উপর না করে দিলি। তুমি ভুল বুঝছো আপু, আমি তো থাক, যেতে হবে না তোকে, আমিও যাব না বলে উঠে দাঁড়ালো জেসিকা। সন্ধ্যা উপায়ন্ত না পেয়ে তার হাত ধরে বলল, আচ্ছা বেশ, আমিও যাব তোমার সাথে, চলো দেখি কিভাবে ম্যানেজ করা যায়। জেসিকা মনে মনে ভীষণ রকম খুশি হলো। তার পরিকল্পনা বুঝি এবার কাজ করতে চলেছে। সেই ড্রেসে যাবি নাকি? চেঞ্জ কর এটা। সন্ধ্যা শুনলো জেসিকার কথা, ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে এলো দুজনে। ড্রয়িং রুমে আসতেই মুখোমুখি হলো বাড়ির গিন্নিদের সাথে। রেহনুমা বেগম সন্ধ্যাকে দেখে দাঁত মুখ খিচে বললেন, এই মেয়ে, এ রাতের বেলা কোথায় বেরাচ্ছিস তুই? সন্ধ্যা থতমত খেয়ে চাইল জেসিকার দিকে। জেসিকা আমতা আমতা করে বলল, আ আ আসলে দাদিমা, আমার কিছু জিনিস কেনার ছিল, তাই ওকে নিয়ে মার্কেটে যাচ্ছি, চলে আসবো একটু পর। ময়লা বেগম বলে উঠলেন, এই রাতের বেলায় আবার কি কেনার আছে? কাল সকালে কেনা যাবে না নাকি? এখনই কেন যেতে হবে? সন্ধ্যা বলল, না কেনা যাবে না, এখনই কিনতে হবে ছোট মা। ও বড় মা যায় না একটু, চলে আসবো কিছুক্ষণের মধ্যে। কেয়া বেগম পড়লেন মহা ঝামেলায়, মেয়েরা আবদার ফেলতেও পারছে না, আবার শাশুড়ির মুখের ওপর কথাও বলতে পারছেন না। তিনি রেহনুমা বেগমকে শুনিয়ে শুনিয়ে সন্ধ্যাকে ধমক দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, যাবি যা, কিন্তু 1 ঘন্টার মধ্যে ফেরা চাই, দেরি হলে কিন্তু খুব বকা খাবি আমার কাছে। যা এখন, জলদি ফিরবি, আর বাড়ির গাড়ি নিয়ে যাব। মাতব্বরি করে আবার রিক্সা নিয়ে বের হোস না এত রাতে। সন্ধ্যা আর জেসিকা পারমিশন পেয়ে বেরিয়ে গেল। কেয়া বেগম আমতা আমতা করে বললেন, বাচ্চা মানুষ, এখনো হয়তো যা দরকার, কোনো গুরুত্বপূর্ণ কিছু হয়তো কিনতে হবে, চলে আসবে এখনই। আর ড্রাইভার তো রইলই সাথে, টেনশন করবেন না মা। রেহনুমা বেগম অসন্তুষ্ট মুখে বললেন, এই তোমার লাইফে পেয়ে মেয়েটা এমন বিগড়ে গেছে, এবার একটু শক্ত হাতে সামলাও, নইলে হাতের বাইরে চলে যাবে। শেষ শেষে এমন না হয় ওই মেয়ের জন্য তোমাদের মুখ পড়ে। কি যে বলেন না মা, সন্ধ্যা হওয়ার বছর 5 পরেই তো মেজো মেজো আর ভাই অ্যাক্সিডেন্ট চলে গেল। সে ওইটুকু বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে আমি এমন কোনো শিক্ষা দেইনি যাতে আমার মুখ পড়ে কখনো, বরং মেয়েটাকে নিয়ে আমার গর্বই হয়। এমনিতেই ছটফটে ছেলে হলে কি হবে, মনটা ওর বড্ড নরম। আপনি চিন্তা করবেন না মা, যা ভাবছেন এমন কিছুই হবে না। রেহনুমা বেগম মুখ বাঁকিয়ে বললেন, না হলেই তো ভালো। পার্টির আয়োজন করা হয়েছে হোটেল ভাড়া করে। জেসিকা সন্ধ্যাকে নিয়ে মিনিট 20 পর পৌঁছালো সেখানে। সন্ধ্যার বেশ অবস্থিতি লাগছে, বাড়ি থেকেই মিথ্যে কথা বলে এই প্রথম বাইরে এলো, তাও আবার এরকম একটা জায়গায়। সে ভেতরে যেতে না চাইলেও জেসিকা তাকে জোর করে নিয়ে গেল। এটা কেমন কথা, এত দূর এলি আর এইটুকু যেতে পারবি না? ওরা কি ভাববে বলতো, আমি আমার ছোট বোনকে বাইরে দাঁড় করিয়ে ভেতরেও মজা করছি, চল আমার সাথে। সন্ধ্যা উপায় না পেয়ে জেসিকার সাথে চলে গেল ভেতরে। ভেতরে ঢুকে এক পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। জেসিকা তাকে রেখে কোথায় যেন চলে গেল, খুঁজেও পেল না সন্ধ্যা। কিন্তু সন্ধ্যা তখন অবাক হলো,
যখন দেখলো তার ফ্রেন্ড জয় সেখানে, জয় সন্ধ্যাকে দেখে এগিয়ে এলো তার দিকে। হাসি মুখে প্রশ্ন করলো, সন্ধ্যা তুই এখানে? সন্ধ্যা অবাক হয়ে বলল, হ্যাঁ, আপুর সাথে এসেছি। কিন্তু তুই এখানে কেন? জয় বেশ স্বাভাবিকভাবেই বলল, আমার কিছু পুরনো ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল আজ, তাই এসেছি। তো ফ্রেন্ড? কিন্তু আপু যে বলল আপুর ফ্রেন্ডরা এখানে পার্টির আয়োজন করেছে, তাহলে তুই? কিছুই তো মিলছে না। জয় সন্ধ্যার মাথায় একটা ঘাট্টা দিয়ে বলল, আরে বোকা, তোর আপুর ফ্রেন্ডের ভাই আমার ফ্রেন্ড, ওরা সবাই মিলে এক পার্টি অ্যারেঞ্জ করেছে। ও হুম, যাকগে, ভালোই হয়েছে তুই এসেছিস। তোর সাথেও বেশ কিছুদিন ধরে দেখা হচ্ছে না, চল ওই দিকটাই চল। সন্ধ্যায় এতে আপত্তি জানিয়ে বলল, না রে, আমার এগুলো পছন্দ নয়। এখানে এসেছিও আপুর জন্য, এখনই ফিরে যেতে হবে। আরে বাবা, সবে তো এলি, একটু থাক। তারপর না হয় সন্ধ্যা না জানিয়ে দিল জয়কে, কিন্তু ফিরবে তো ফিরবে কিভাবে? জেসিকারই তো দেখা নাই। ঘরে ঘুরে ঘুরে পুরোটা হল খুঁজল তাকে, কিন্তু কোথাও তার দেখা নেই। জয় আবার তার কাছে এলো, এত টেনশন নিস না, জেসিকা আপু হয়তো তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে কোথাও। তুই চল ওদিকটাই বসবি, এখানে কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি বল? জয়ের অনেকক্ষণ জোরাজুরিতে অবশেষে সন্ধ্যা রাজি হলো। গেল তার সাথে, এক পাশে পাকা সোফায় বসালো জয় তাকে। এক গ্লাস ড্রিঙ্ক অফার করলো। সন্ধ্যা ফিরিয়ে দিল সেটা। তার এসব পছন্দ নয়। জয় বলল, আচ্ছা বেশ, এসব না না খাস, জুস তো খাবি, নাকি তাও খাবি না? এতটা পথ এসেছিস, ক্লান্ত লাগছে না তোর? সন্ধ্যা না না করলেও জয় জোর করে তার হাতে জুসের গ্লাসটা ধরিয়ে দিল। সন্ধ্যা বেশ অনেকক্ষণ হেজিটেট করে এক চুমুক দিল। সে স্থির হয়ে বসে থাকতে পারছে না। জেসিকা কোথায়? কেন আসছে না? দেরি হলে বাড়িতে কি বলবে? এসব ভেবেই মনে মনে বেশ ভয় পাচ্ছে সন্ধ্যা। আর এই ভয় অস্থিতিতেই সে যে কখন গ্লাসে পুরোটা জুস খেয়ে শেষ করলো সে বুঝতেও পারল না। হঠাৎ করে তার বেশ গরম লাগতে শুরু করলো। সন্ধ্যা কাঁধের ব্যাগটা রেখে সোফার ওপর, জয়ের হাত, জয়ের তার দিকে খেয়াল নেই। সে নিশ্চিন্ত মনে ফোন ঘাঁটছে। সন্ধ্যা বসতে পারছে না সেখানে। উপরে ফ্যান চলছে ফুল স্পিডে, কিন্তু তাতেও সন্ধ্যার দরদর করে ঘামছে। ওড়নাটা মাথা থেকে নামিয়ে ঘাড়ের উপর রাখলো সে। ওড়নার এক পাশ দিয়ে সামনে বাতাস করে চলেছে, কিন্তু তাতেও তার গরম কাটছে না। জয় এবার খেয়াল করলো সন্ধ্যার অস্বস্তিতে। সে উঠে তার পাশে গিয়ে বসল। সন্ধ্যা, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? সন্ধ্যা কোনো জবাব দিল না। মাথায় ঘুরছে তার। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। দেখতে দেখতে সে লুটিয়ে পড়ল জয়ের বুকের ওপর। জয়ও দুই হাতে জড়িয়ে নিল তাকে। পর্দা ওপাশ থেকে কেউ চট করে ছবি তুলে নিল। মুহূর্তে সেটা চলে গেল তৌসিফের নাম্বারে। মেসেজের টুংটুং শব্দ। পকেটে হাতের ফোনটা বের করলো তৌসিফ। তেমন দরকারি মেসেজ আসে না তার কাছে। সন্ধ্যা ছাড়া কেউ তাকে মেসেজ করেও না। বন্ধুদের প্রয়োজন পড়লে তারা রিকোয়েস্ট কল করে। সন্ধ্যা মেসেজ করেছে ভেবেই ফোনটা বার করলো তৌসিফ। মেসেজটা ওপেন করতেই কয়েক সেকেন্ডের মধ্যে তার হাত থেকে ফোনটা পড়ে গেল। তড়িঘড়ি করে তুলে নিয়ে আবার দেখলো সে সন্ধ্যা কারো বুকের মাথা রেখে বসে আছে। তৌসিফের কপাল কুঁচকে এলো। শরীরের মধ্যে যেন জ্বালা ধরেছে। কোথায় আছে এখন সন্ধ্যা? সময় নষ্ট না করে সে ফোন দিল কেয়া বেগমের কাছে। হ্যালো মা। হ্যাঁ, কি হয়েছে? মা, সন্ধ্যা কোথায়? সন্ধ্যা তো একটু বাইরে বেরিয়েছে জেসিকার সাথে। কেন, কি হয়েছে? কিছু না বলে ফোনটা কেটে দিল সে। কেয়া বেগম
ছেলের এমন মতিগতি বুঝে উঠতে পারল না। তৌসিফ মেসেজটা পাঠানোর ঠিকানায় বাইক ছোটালো। পৌঁছালো প্রায় 7 মিনিটের মধ্যে। হোটেলের বাইরে থেকে ভেতরটায় একবার চোখ বুলিয়ে নিল। সিকিউরিটি গার্ড এসে আটকালো তাকে। তাকে রীতিমতো ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল সে। ভেতরে ঢুকতেই তার নজর পড়ল কয়েকজন মেয়ের সাথে দাঁড়িয়ে থাকা জেসিকার দিকে। তৌসিফ সোজা গিয়ে তার হাত টেনে ধরে নিয়ে এলো এক পাশে। জেসিকা অবাক হওয়ার ভান করে বলল, তৌসিফ ভাইয়া, তুমি এখানে? তৌসিফ কোনো ভনিতা না করে সোজাসুজি প্রশ্ন করল, সন্ধ্যা কোথায়? ও তো এখানেই, কিন্তু তুমি কিভাবে জানলে আমরা এখানে আছি? তৌসিফ আরো শক্ত করে জেসিকার হাত চেপে ধরল। এত বেশি কথা কেন বলছিস তুই? যে প্রশ্নটা করেছি তার ঠিকঠাক উত্তর দে। সন্ধ্যা কোথায়? জেসিকা ঘাবড়ে গেল। ও তো এখানেই ছিল একটু আগেও। আমি একটু আমার বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম। ওকে বলেছিলাম এখানে দাঁড়াতে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। তৌসিফ এক ঝটকায় ওর হাত ছেড়ে দিয়ে পাগলের মতো খুঁজতে লাগলো সন্ধ্যাকে। জেসিকা একটা বাঁকা হাসি দিল। মুখের হাবভাব পাল্টে কাঁদো কাঁদো মুখ ভর্তি করে ছুটল তৌসিফের পিছু পিছু। কি হয়েছে ভাইয়া? কোনো দুর্ঘটনা ঘটেছে কি? তোমায় কে ইনফর্ম করলো আমরা এখানে? আর তুমি সন্ধ্যাকে এভাবেই বা খুঁজছো কেন? কি হয়েছে বলো প্লিজ। সন্ধ্যা ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? তৌসিফ ওর কোনো কথার উত্তরই জবাব দিল না। হলরুম ছেড়ে উঠল উপরের তলায়। এখানে পাশাপাশি অনেকগুলো রুম। বাইরের দরজায় রুম নাম্বার ও দেওয়া হয়েছে। তৌসিফ সেগুলো দেখতে লাগলো। খুঁজতে খুঁজতে সে গিয়ে দাঁড়ালো 306 নাম্বার রুমের দরজার সামনে। পিছে পিছে জেসিকাও সেখানে পৌঁছে গেল। জেসিকার নজর দরজার সামনে পড়তে মুখটা চুপসে গেল। 306, কিন্তু সন্ধ্যা তো 307-এ। তৌসিফকে কিভাবে বোঝাবো সন্ধ্যা যে ওখানে? তৌসিফ তো জানে না সন্ধ্যা কত নাম্বারে রুমে। তৌসিফের এখানে দাঁড়ানো কারণ সন্ধ্যা জুতো এক পাটি পড়ে আছে এই দরজার সামনে। কিছুক্ষণ ভাবলো জেসিকা। তৌসিফ যখনই দরজাটা খুলতে যাবে ঠিক তখনই জেসিকা তাকে আটকে দিল। এটা কি করছেন তৌসিফ ভাই? দরজা কেন খুলছো? কে আছে ভেতরে তার ঠিক নেই। এভাবে অনুমতি না নিয়ে দরজা খোলাটা কি ঠিক হবে? তুই শেখাবি আমায় কোনটা ঠিক আর কোনটা ভুল। মাথা গরম আছে এখন। হাত ছাড় আমার। আমার কথাটা শোনো তৌসিফ ভাই, তুমি কি ভাবছো সন্ধ্যা এখানে আছে? যদি দরজা খুলে তাকে না পাও তখন কি করবে? আগে দরজায় নক করো, নইলে লোক জানাজানি হলে বিপদে পড়বে। তৌসিফ শুনল তার কথা। দরজায় কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ এসে দরজাটা খুলে দিল। তৌসিফ উকি দিল ভেতরে। না, কেউ নেই ভেতরে। তবে সন্ধ্যা কোথায়? আর ছবিতে যে ছেলেটা ছিল সেই বা কোথায়? নিচে তো তাকে দেখিনি। তৌসিফ জেসিকা বৃদ্ধর কাছে ক্ষমা চাইল এভাবে তাকে বিরক্ত করায়। বৃদ্ধ বেশ কয়েকটা কথা শুনিয়ে দরজা আটকে দিলেন। জেসিকা এবার তৌসিফকে লুকিয়ে মেসেজ পাঠালো কারোর কাছে। আর কিছুক্ষণের মধ্যেই পাশের রুম থেকে একটা ছেলের গলা আওয়াজ ভেসে এলো, সন্ধ্যা বেন, এত ভয় পাচ্ছ কেন? তৌসিফ জানতেও পারবে না তোমার আর আমার সম্পর্কের কথা। ডোন্ট বি আপসেট বেইব। আমি আছি তো। কথাটা তৌসিফেরও কানে গেল। জেসিকা হঠাৎ করে বলে উঠল, তৌসিফ ভাই, তুমি প্লিজ ভুল বুঝো না। যেমনটা ভাবছো সন্ধ্যা আসলে
অমন নয়, আম্মু কথাটা শোনো। তৌসিফ শুনল না জেসিকার কথা। এক লাথিতে দরজাটা খুলে ফেলল ততক্ষণ। ভেতরে গিয়ে তারা যে দৃশ্য দেখল তাতে তৌসিফ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। বেডের ওপর শুয়ে আছে সন্ধ্যা, আর তার পাশে শুয়ে আছে জয়। দুজনের কারো শরীরে জামা কাপড়ের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র একটা কাঁথায় ঢাকা দুজনের শরীর। সন্ধ্যা জয়ের হাতের ওপর শুয়ে আছে, জয়ও তাকে জড়িয়ে ধরে রেখেছে, নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের দুজনের জামা কাপড়। সন্ধ্যার তখন সবে নেশা কাটতে শুরু করেছে, মাথাটায় ব্যথা করছে টিপ টিপ করে, চোখ দুটো খুলতেও কষ্ট হচ্ছে ভীষণ। আধখোলা অবস্থায় উঠে বসার চেষ্টা করলো সে, আর ঠিক তখনই জয়ের কথাগুলো কানে এলো সন্ধ্যার। কিছু বলতে যাবে ঠিক তার আগেই তৌসিফ দরজা ভেঙে ভেতরে ঢুকে এলো। তৌসিফ আর জেসিকাকে দেখে উঠে বসলো দুজনে। সন্ধ্যা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, তার ধারণাও নেই কি হয়ে গেছে তার সাথে। তৌসিফ দুজনকে এভাবে দেখে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল, তারপর ঝাঁপিয়ে পড়ল জয়ের উপর। উঠে উঠে কয়েকটা চড় থাপ্পড় কষিয়ে দিল তার মুখে। মুহূর্তেই জয়ের মুখ থেকে রক্ত ঝরতে শুরু করলো। জেসিকা শুরু করলো নেকা কান্না। এই মুহূর্তটার জন্য সে এতক্ষণ অধীর আগ্রহ অপেক্ষা করেছিল। সে ছুটে গেল সন্ধ্যার কাছে, কাঁদতে কাঁদতে বলল, সন্ধ্যা তুই ঠিক আছিস তো? হায় হায়, কেন আমি তোকে একলা ফেলে চলে গেলাম। উপরওয়ালাই জানে এই জানোয়ারটার তোর সাথে কি করেছে। সন্ধ্যা একবার তৌসিফ আর জয়ের দিকে দেখছে, তো একবার জেসিকার দিকে। তার মাথায় ঢুকছে না কিছু। সে বুঝল তখন যখন তার নজর নিজের শরীরের উপর পড়ল। থমকে গেল সন্ধ্যা। নিজের জামা কাপড়গুলো পেটের নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখে স্তব্ধ হয়ে গেল। কি হয়েছে, তার সাথে কি করেছে জয়? তৌসিফই বা এখানে কিভাবে এলো? কিছুই জানে না সে। জয় তৌসিফের মারের হাত থেকে এক প্রকার পালিয়ে বাঁচল। তৌসিফ এবার সন্ধ্যার দিকে চাইল। তার চোখে মুখে ঘৃণা উপচে পড়েছে সন্ধ্যার জন্য। সে তাচ্ছিল্য ভরা চোখে তার দিকে চেয়ে বলল, এখনো এভাবে বসে আছিস কেন? আরো কিছু করার বাকি আছে নাকি অন্য কোনো পুরুষের সাথে? শোয়ার ইচ্ছা আছে, তবে জামা কাপড় খুলে রাস্তায় যা। সন্ধ্যার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তৌসিফের কথাগুলো বিষের মতো বিছে তার শরীরে। কোনো জবাব দিতে পারছে না সন্ধ্যা। কি বলবে সে? তার সাথে কি হয়েছে সে তো নিজেই জানে না। বর্তমান জেসিকা প্রচণ্ড বিরক্তি মুখে পায়চারি করছে। সন্ধ্যা এই পরিবর্তন তার ধারণার বাইরে। হঠাৎ কি হলো সন্ধ্যার? দুদিন আগে অবধি তো এমন ছিল না সে। কিন্তু তার এই মুখের ওপর জবাব দেওয়াটা জেসিকা নিতেই পারছে না। এভাবে চলতে থাকলে তো আর এতদিনের সাজানো পরিকল্পনা সব স্বার্থ ব্যর্থ হয়ে যাবে। না না না, এটা কিছুতেই হতে পারে না। আমার এতদিনের সাজানো প্ল্যান, এত কষ্ট করেছি আমি, এ সব কিছু এভাবে বৃথা যেতে পারে না। তৌসিফ ভাইকে আমি তোর হতে দেব না। সন্ধ্যা পাগলের মতো ছটফট করছে জেসিকা। টেবিলের উপর জোরে বাড়ি দিতেই যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল ঘরময়। রাগে ফুঁসছে জেসিকা। বাইরে কারো পায়ের আওয়াজ পেয়ে ততক্ষণ সচকিত হয়ে উঠল জেসিকা। কে যেন আসছে এদিকে। পায়ের আওয়াজটা জেসিকার রুমের সামনে এসে থামল। জেসিকা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। দরজা খুলল সে আস্তে আস্তে। জারিফ দরজা ঠেলে ঢুকলো ভেতরে। ঢুকতেই তার নজর গেল মেঝেতে ছড়ানো জিনিসগুলোর দিকে। জেসিকা থতমত খেয়ে গেল হঠাৎ জারিফকে তার রুমে দেখে। ভাইয়া তুমি?
তুমি এখন আমার রুমে? জারিফ ভ্রু কুঁচকে বলল। কেন, প্রবলেম হলো তোর? না না, কি বলছো এসব? কিসের প্রবলেম হবে? তুমি তো আমার রুমে তেমন আসো না ভাই। জারিফ জবাব দিল না। সে জেসিকার সামনে দিয়ে তার বেডের উপর গিয়ে বসলো। গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। জেসিকা আঁতকে উঠল মনে মনে। কি বলবে জারিফ তাকে? আর মুখটাই বা এমন গম্ভীর কেন তার? জেসিকা কিছু না বলে জারিফের বলার অপেক্ষাই করতে লাগলো। জারিফ একটু সময় নিয়ে আবার বলে উঠল, জয়কে চিনিস? আরিফের কথায় জেসিকা মনে মনে ভীষণ ঘাবড়ালো। বাইরে শান্ত হয়ে জবাব দিল, হ্যাঁ। সন্ধ্যা কে নিয়ে ওই ইনসিডেন্টটা হলো না, তখন থেকেই চিনি। এর আগে চিনতি না ওকে? না না না, কিভাবে চিনবো? ও তো সন্ধ্যার ফ্রেন্ড। আমি তো এখানে থাকতাম না তখন, এজন্য চিনি না। জারিফ মাথা দুলিয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, হাও আশ্চর্য, ওয়াও আশ্চর্য। তবে জয় তোকে কিভাবে চেনে? ওর তো তোকে চেনার কথা না। জেসিকা মুখটা শুকিয়ে গেল। সে জারিফের দিকে তাকিয়ে অবাক গলায় বলল, ও আমায় চেনে? হ্যাঁ, আমি তো দেখা করলাম ওর সাথে। ও বলল ও তোকে চেনে। আর এর থেকেও আশ্চর্য কথা কি জানিস? ওর ফোনে তোর নাম্বারও আছে। শুকনো ঢোক গিলল জেসিকা। জারিফ জয়ের খোঁজ পেল কিভাবে? ওর সাথে দেখাও করেছে। কি কি জানতে পেরেছে ওর সম্পর্কে? জয় কি সব বলে দিয়েছে? জয়ের ফোনে আবার আমার নাম্বার? অবাক হয়ে প্রশ্ন করলো, কিন্তু কিভাবে? ও আমার নাম্বার কোথায় পেল? জেসিকার মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে জারিফ। মনে মনে হয়তো জারিফ করছে, কত ভালো অভিনয় করে সে। মুচকি এসে বলল, তুই জানিস না ওর কাছে তোর নাম্বার কিভাবে গেল? না, আমি কিভাবে জানবো বলো? হ্যাঁ, তাও তো কথা। বলে থামলো সে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল, আচ্ছা বেশ, আমি আবার ওর সাথে দেখা করব। জিজ্ঞেস করব তোর নাম্বারও পেলো কি করে। তুই তো ওকে চিনিসও না। একদম তাই, এটাই করো। ভারী বদমাইশ ছেলে তো। কোথায় না কোথায় থেকে আমার নাম্বার নিয়ে রেখেছে। ওর সাথে তো আমার কখনো কথা হয়নি। জারি ফুটে দাঁড়ালো, দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে পড়ল। পিছনে ফিরে বলল, সন্ধ্যাকে ভাবা বন্ধ কর। তোর জন্য যদি আর কখনো ও কোনো প্রবলেমে পড়েছে, এটা তোর জন্য বিশেষ সুবিধার হবে না। ওর বিষয়ে নাক গলানোর চেষ্টা করিস না আর। জারিফ চলে গেল। সন্ধ্যা একটা গ্লাস তুলে নিয়ে সজোরে ছুঁড়ে দিল দেওয়ালে। পাকা হেসে বিড়বিড় করে বলল, নাক তো আমায় গলাতেই হবে ভাইয়া। এত সহজে কি করে ছেড়ে দেই বলো? এত কষ্ট করে প্ল্যান করলাম, রিস্ক নিয়ে প্ল্যানটাকে পরিপূর্ণও করলাম। আর এখন বলছো নাক না গলাতে? এটা তো হবে না। সন্ধ্যাকে তো এত সহজে ছেড়ে দেব না আমি। তৌসিফ ভাইয়া আমার, শুধু আমার। তাকে আমি আমার কাছেই ছাড়বো। দেখে নিও তুমি। কাল সন্ধ্যার জন্য জন্মদিন। কাল সন্ধ্যার জন্মদিন, তবে সেই বিষয়ে কারো তেমন আগ্রহ নেই। শুধু সোহান, জারিফ আর মানিক শেখ সন্ধ্যার জন্মদিন কিভাবে পালন করবে সেটা নিয়ে ভাবছে। মানিক শেখ যদিও কাজের ব্যস্ততায় ঠিকঠাক করে সময় দিতে পারছে না, তবে দায়িত্ব দিয়েছে জারিফ আর সোহানকে। রেহনুমা বেগম ড্রয়িং রুমে বড় সোফায় তাই বসে চশমার ফাঁক দিয়ে সব দেখছেন। সোহান লোকজন ডেকে পুরো বাড়ি সাজানো তোড়জোড় করেছে। কিয়া বেগম আর ময়না বেগম ও সেখানে উপস্থিত আছেন। সোহান কাউকে পাত্তাই দিচ্ছে না, তাদের সামনে দিয়ে যাওয়া আসা করছে। ময়না বেগম কপাল চাপড়াচ্ছেন, বিড়বিড় করে বলছেন, হায় হায়, নিজের পেটের ছেলে মেয়েই আমার সব থেকে বড় শত্রু। ওদের নিজের মায়ের জন্যও এতটুকু মায়া দেওয়া হয় না।
কেমন মুখের ওপর কথা শুনিয়ে দেয়, এতটুকু মান সম্মানও করে না আমায়। আর ওই অপয়াটার জন্য কি না কি করেছে দেখো, যে ওদের সব আমি কেউ না। পেটে করে বিয়ে নিয়ে বেড়ালাম আমি, জন্ম দিলাম আমি, আর ওই মেয়েটাই ওদের আপন হলো, আমি হলাম পর। ও মা গো, এই দিন দেখার আগে মরণ হলো না কেন আমার? কেয়া বেগম পাশে দাঁড়িয়ে সবই শুনলেন তার কথা, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি এসবে যেমন খুশি নন, তেমন এগুলো নিয়ে মাথাও ঘামাতে চায় না। তবে ইচ্ছা না থাকলেও এসব দেখতে হচ্ছে শুধুমাত্র তার শাশুড়ির জন্য। শাশুড়ির অনুমতি ছাড়া এখান থেকে নড়তেও পারছেন না। রেহনুমা বেগম বেশ কিছুক্ষণ ধরে এসব দেখলেন, তারপর হুয়াক্কা দিয়ে উঠলেন, বলে আর কতক্ষণ ধরে এই নাটকগুলো চলবে? আমার বাড়িতে এসব কিন্তু আমি একদমই বরদাস্ত করব না। সোহান সেসব শুনেও না শোনার ভান করে নিজের মতো কাজ করে যাচ্ছে। জারিফ একটু দরকারে বাইরে বেরিয়েছেন, তৌসিফও বাড়িতে নেই, অফিসে গেছে সে। কিছুদিন ধরেই যাচ্ছে বাড়িতে এসব রং তামাশা, আর দেখতে ভালো লাগে না। চেষ্টা করছে এসব থেকে দূরে থাকার। জেসিকা দরজা খুলতে একরাশ ফুলের গন্ধ নাকে এলো তার। সে বুঝতে পারছে না বাড়ির ভিতরে এত ফুল কোথা থেকে এলো। বুঝলো নিচে নামার পর মুহূর্তেই তার মুখের হাসি উড়ে রাগ ভর করলো। সন্ধ্যার জন্য এত কিছু করা হচ্ছে, এটা যেন সে সহ্য করতে পারছে না। সে রেহনুমা বেগমের পাশে গিয়ে বসে পড়ল, তাকে শুনিয়ে শুনিয়ে বলে উঠল, বাবা, সন্ধ্যার জন্মদিনের জন্য এত আয়োজন? বাড়ির অন্য কারো জন্মদিনে তো এসব করা হয় না। আমি তো জানতাম জন্মদিন পালন করাই পছন্দ নয় কারো। বাইরের লোক জানলে কি হবে? এত বছরে বাড়িতে যা হয়নি তা এখন হতে চলেছে। বাড়ির নিয়ম কানুন বলে কিছু থাকলো না আর। জেসিকার কথা সবটাই রেহনুমা বেগমের কানে গেল। তার রাগও বাড়তে লাগলো সাথে সাথে। তিনি উঠে সোহানের কাছে গেলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, কি হচ্ছে এসব? তোকে বললাম না এগুলো বন্ধ করতে? কথা কানে যায় না? না, আমার কানে প্রবলেম আছে। সবার সব কথা আমার কানের মধ্যে ঢুকতে চায় না। বেশ শান্ত স্বরে বলল সোহান। ময়না বেগমের ছেলের এমন মুখের উপর জবাব পছন্দ হলো না। তিনি বলে উঠলেন, আমার মুখের উপর কথা বলিস, সম্মান দিস না, সেসব না হয় মেনে নিলাম, কিন্তু তাই বলে তোর দাদের সাথেও এমন করবি? শিক্ষা দীক্ষা কি সব গুলিয়ে খেয়েছিস? তোমার সম্মান দেওয়ার মতো কোনো কাজ করো যে সম্মান দেব। আর দাদি, তোমায় বলছি এই কাজে বাধা দিতে এসো না। আজ অবধি তোমার কথা অনেক শুনেছি, এটা শুনবো না। সন্ধ্যা এত বছর অনেক কিছু সহ্য করেছে, তোমাদের অনেক অত্যাচার ও মাথা পেতে মেনে নিয়েছি, তাই এসব ওর প্রাপ্য। ও ডিভোর্স করে এগুলো যা করেছি সেটা করতে দাও আমায়। সোহানের জবাবে দমে গেল রেহনুমা বেগম। কেয়া বেগম অধৈর্য হয়ে শাশুড়ির কাছে এসে বললেন, ওরা যা ইচ্ছা করুক, আপনি বাধা দিবেন না মামা, আপনি বাধা দিবেন না মা। আমার কি এসব দেখতে ভালো লাগছে? তবুও দেখছি যে মেয়ের জন্য বংশের এত সম্মানহানি হলো, লোকের এত বাজে কথা শুনতে হলো, ছেলেটাকে এতগুলো বছর ছেড়ে থাকতে হলো, সে মেয়ের জন্য এমন আধিক্যতা আমারও তো সহ্য হচ্ছে না। রেহনুমা বেগম চুপ করলেও জেসিকা চুপ করে বসতে পারল না। মনে মনে সে বেশ বড়সড় একটা পরিকল্পনা পাকিয়ে বসল। কেউ টেরও পেল না জেসিকা কি বিপজ্জনক পরিকল্পনাই না করছে সন্ধ্যার বিরুদ্ধে। আজ সন্ধ্যার জন্মদিন, সাজানো গোছানো হয়েছে কালকেই, গেস্টদেরও ইনভাইটেড করা হয়েছে রাতে। এখন সকাল 7টা। জেসিকা রুম থেকে বেরিয়ে উকিঝুঁকি দিয়ে দেখে নিল
আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। রমনা তখন যাচ্ছিল রুমের দিকে। জেসিকা ডাকলো ওকে। রমনা জেসিকার ডাক শুনে বিরস মুখে তার কাছে। কি হয়েছে বলো, ডাকলে কেন? কেন ডাকতে পারি না তোকে? আমি খুব ব্যস্ত দেখছি আজ। আপুর বার্থডে বলে কথা, ব্যস্ত তো থাকবেই। কি হয়েছে সেটা বলো। সন্ধ্যাকে ডেকে দে তো একটু, বল আমি ডাকছি তাকে। তা তোমার দরকার তুমি ডাকো, আমায় কেন বলছো? এইটুকু মেয়ে, এত পাকা পাকা কথা কেন তোর? সেটা বলেছিস সেটা করতে পারছিস না, রেগে বলল জেসিকা। রমনা জেসিকার রাগের তোয়াক্কা না করে ঝাঁঝালো কণ্ঠে বলল, না পারছি না তুমি বললেই আমায় শুনতে হবে নাকি? রমনা রাগ দেখে নরম হলো জেসিকা। তার থেকে কাজ উদ্ধার করে নিতে গেলে রাগ দেখালে হবে না। জেসিকা এবার নরম সুরে তাকে বলল, রাগ করছিস কেন? আচ্ছা বেশ, তুই তোর সন্ধ্যা আপুকে ডেকে দিলে তোকে চকলেট খেতে দেবে আমি। আমার এদিকে একটু কাজ আছে, এই জন্য যাচ্ছি না। তুই প্লিজ আমার এই কাজটা করে দে। সত্যি চকলেট দেবো তো? হ্যাঁ হ্যাঁ, এই তিন সত্যি। ঠিক আছে। রমনা চলে গেল সন্ধ্যাকে ডাকতে। জেসিকা সেদিক পানে চেয়ে একটা বিজয়ের হাসি দিল। রমনা সন্ধ্যার ঘরে গেল। সন্ধ্যা তখন ফোন নিয়ে ব্যস্ত। রমনা বাইরে থেকে উকি দিল ভেতরে। আপু ভেতরে আসবো? সন্ধ্যা দরজার দিকে চেয়ে মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ আয়। কিছু বলবি? হ্যাঁ। কি বলবি বল। জেসিকা আপু তোমায় ডাকছে, তার নাকি কি দরকারি কথা আছে তোমার সাথে। আমার সাথে দরকারি কথা। সে নিজে এলো না কেন? জানি না কি নাকি কাজ করছে, তাই আমায় বলল তোমায় ডেকে দিতে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি একটু পর। ওকে। রমনা বেরিয়ে গেল। সন্ধ্যা উঠে ফোনটা রেখে দিল বিছানায়। দু হাতে চুল খোপা করে বেরিয়ে গেল বাইরে। বাড়ি বাড়িটা আজ বেশ নিস্তব্ধ লাগছে। তার অবশ্য কারণও আছে। রেহনুমা বেগম, কেয়া বেগম আর ময়না বেগম নিজেদের রুমে। তারা এসব থেকে দূরে দূরে থাকছে। সন্ধ্যাকে নিয়ে আধিক্যতা তাদের পছন্দ হচ্ছে না, তাই ঘর থেকেও বিশেষ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না তারা। জারিপার সোহান গেছে বাজারে সন্ধ্যার বার্থডে গিফট কিনতে। ওখানে আরও কাকে কাকে জানি নেমন্তন্ন করবে। বাড়ির কর্তারা তো রোজকার মতো অফিসে। আজ অবশ্য সবাই জলদি চলে আসবে। তৌসিফও অফিসে গেছে। সন্ধ্যা ঘরে থেকে বেরিয়ে জেসিকার রুমে সামনে গেল। বাইরে থেকে পর্দা সরিয়ে উকি দিল ভেতরে। জেসিকায় বেডের ওপর বসেছিল, যেন এতক্ষণ সন্ধ্যার আশারই অপেক্ষা করেছিল। সে সন্ধ্যাকে দেখে হাসি মুখে বলল, সন্ধ্যা ভেতরে আয়। সন্ধ্যা ভেতরে ঢুকলো। জেসিকায় বেডের ওপর বসতে ইশারা করলো। সন্ধ্যা বসল না। রমনা বলল, তোমার নাকি আমার সাথে কি দরকারি কথা আছে? কি কথা আছে বলো। আমার কাজ আছে। এখানে বসে গল্প করার সময় নেই। এত ব্যস্ত তুই যে 2 মিনিট বসে আমার কথা শোনার সময় হচ্ছে না। ব্যস্ততা না থাকলেও আমার তোমার কথা শোনার কোনো ইচ্ছা নেই। তবুও এসেছি শুনতে, বলতে চাইলেও বলো, না হলে গেলাম আমি। না যাস না। আশা বসতে হবে না তোকে। চল বাইরে চল। বাইরে কেন? যা বলার এখানেই বলো। না, বাইরে গিয়েই বলি। চল না প্লিজ। সন্ধ্যা শুনল জেসিকার কথা। সে উঠে জেসিকার সাথে বেরিয়ে গেল। জেসিকা হাঁটতে হাঁটতে ঠিক সিঁড়ি কাছটা এসে দাঁড়িয়ে পড়ল। সন্ধ্যা সিঁড়ি বেয়ে নামতে যাবে, ঠিক তখনই জেসিকা তাকে বাধা দিল। এখানে দাঁড়া, কথাগুলো এখানেই বলি। সন্ধ্যা একটু অবাক হলো। এত জায়গা থাকতেও এখানে কেন? জেসিকা আবার বলে উঠল, এখান থেকে তোর রুমটা তো কাছেই,
যা বলার আছে এখানেই বলছি। কথা শেষ হয়ে গেল, তুই তোর রুমে চলে যাস, আমিও বাইরে যাব একটু। সন্ধ্যা তার কথার মানে বুঝল না, বোঝার চেষ্টাও করলো না। সে বিরস মুখে বলল, ঠিক আছে, যেখানে ইচ্ছা দাঁড়াও, শুধু যা বলার আছে সেটা তাড়াতাড়ি বলো। বলছি। জেসিকা একটু দম নিল, তারপর বলা শুরু করলো, তোর এত রাগ কিসের ওপর? তোর এত রাগ কিসের সন্ধ্যা আমার ওপর? আমার সাথে এমন কেন করিস? ঠিক করে কথাও বলিস না। আচ্ছা, তোর কি মনে হয় তোর সাথে যা হয়েছে তার জন্য আমি দায়ী? সন্ধ্যা কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ে রইল জেসিকার মুখ পানে। হঠাৎ এমন কথা কেন বলেছে সে? কারণ কি? কেন? তুমি দায়ী নও বুঝি? না বোন, তুই ভুল বুঝছিস আমায়। এতগুলো বছর ধরে কি তবে এটাই ভেবে এসেছিস যে আমি এই সব কিছুর জন্য দায়ী? ভুল করেছি। হ্যাঁ, অবশ্যই তুই ভুল করেছিস। আমি কেন তোর সাথে এমন করব বল? কি লাভ আমার এতে? তা তো জানি না, তবে তুমি যে এসব করেছো এটা আমার মন বলে। আর এমনিতেও সেদিন তুমি আমায় পার্টিতে নিয়ে গিয়েছিলে। হ্যাঁ, নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাতে কি? আমি কি আর জানতাম এত বড় ঘটনা ঘটে যাবে? আমি তো অন্তর্যামী নই। তাহলে সেদিন পার্টিতে আমায় একা ফেলে তুমি কোথায় গিয়েছিলে? আমি কত খুঁজেছিলাম তোমায়, কোথাও কেন খুঁজে পাইনি। অথচ তৌসিফ ভাইয়া যাওয়ার সাথে সাথে তোমায় খুঁজে পেল কিভাবে আপু? আর তৌসিফ ভাইয়া জানলই বা কিভাবে আমরা ওখানে ছিলাম? এটা তো বাড়ির কেউই জানতো না। তবে কিভাবে জানলো? উত্তর দাও। সন্ধ্যার শরীর কাঁপছে। রেগে গেলে এমনই হয় ওর। জেসিকা কোনো প্রশ্নের জবাব দিল না। কিছুক্ষণ সন্ধ্যার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ হো হো করে হেসে উঠল। জেসিকাকে হাসতে দেখে ভীষণ অবাক হলো সন্ধ্যা। প্রশ্ন করলো, কি হলো? হাসছো কেন তুমি? তার মানে আমি যা বলেছি সব ঠিক? তুমি তৌসিফ ভাইয়াকে একদম। সন্ধ্যার মুখের কথা কেড়ে নিয়ে বলা শুরু করলো জেসিকা। আমি এসব করেছি তোকে মিথ্যে বলে পার্টিতে নিয়ে যাওয়া, তোর আর জয়ের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে তৌসিফ ভাইয়াকে পাঠানো, তাকে মেসেজের ঠিকানা বলে দেওয়া, তো তোর জামা কাপড় খুলে বেডে শুইয়ে দেওয়া। এটা আমি নিজ হাতে করেছি। অ্যান্ড লাস্ট, তৌসিফ ভাইকে নিয়ে এক্স্যাক্টলি তোর আর জয়ের রুমে যাওয়া, সবটা A to Z প্ল্যান আমি করেছি। নিজে হাতে সাজিয়েছি সব। বলে আবার হাসতে শুরু করলো সে। সন্ধ্যা স্থির হয়ে গেছে, নড়তেও ভুলে গেছে যেন সে। তারই মায়ের পেটের বোন হয়ে তার সাথেই এটা করতে পারল সে। মুচকি হাসল সন্ধ্যা। আমি এতদিন ভাবতাম তোমার দোষ এইটুকুই যে তুমি তৌসিফ ভাইয়াকে সব জানিয়ে দিয়েছিলে। আমি কোথায় আছি বাকিটা হয়তো জয়ই করেছে, ওই হয়তো মেইন কালপ্রিট, কিন্তু আমি যে কত বড় বোকা সেটা আজ আবার প্রমাণ করে দিলে তুমি। হ্যাঁ 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 দিলাম। তুই হেরে গেছিস, আমি হারিয়ে দিয়েছি তোকে। প্রতি পদে পদে হারবি তুই আমার কাছে। কিন্তু কেন? আমাকে হারানোর এত তোড়জোড় কেন তোমার আপু? তুমি তো আমার বোন, আমার আপন বোন। তোমার থেকে আপন কেউ তো আমার নেই। তবে কেন তোমার এত রাগ আমার ওপর? কি করেছি আমি বলো? কি করেছি? কি করিসনি তুই? আমার জীবনের সব সুখ কেড়ে নিয়েছিস তুই। যেগুলো আমার প্রাপ্য ছিল সেই সব তুই পেয়েছিস। তৌসিফ ভাই, তাকেও তুই কেড়ে নিয়েছিস। সন্ধ্যা স্তব্ধ হয়ে গেল। তৌসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, তৌসিফ ভাই, ওকে ভালোবাসি আমি। তুই তাকেও নিজের করে নিয়েছিস কেন বল? এই না বললি তুই আমার বোন, তবে কেন আমার সব জিনিসে ভাগ বসাস তুই? কেন সব আমার থেকে কেড়ে নিস বল?
উত্তর দে। তুমি তৌসিফ ভাইয়াকে ভালোবাসো? হ্যাঁ বাসি। কেন? জানতি না তুই? আমার তৌসিফ ভাইয়ের প্রতি যে ফিলিংস ছিল সেটা তো খুব ভালো করেই জানতি তুই। কি বলছো এসব তুমি? তুমি কখনো বলেছিলে আমায় যে তুমি তৌসিফ ভাইয়াকে ভালোবাসো? তুমি তো সেই করেই চলে গিয়েছিলে মামার বাড়ি। তুমি তো সেই কবেই চলে গিয়েছিলে মামার বাড়ি। আমি কিভাবে বুঝবো তোমার তৌসিফ ভাইয়ের প্রতি ফিলিংস ছিল? এই নাটক করিস না একদম। সব তোর নাটক। তুই ভালো করেই জানতি সব, তাও না জানার ভান করে থেকেছিস। আর এই ভালো মানুষের মুখোশ পরে সবার মন জয় করেছিস আমার অনুপস্থিতিতে। সব জানা আছে আমার, তাই নিজের জিনিসগুলো নিজের করে নিয়েছি। এই সব কিছুর ওপর তোর থেকে আমার অধিকার বেশি, আমার প্রাপ্য এগুলো। বলতে বলতে জেসিকা এগিয়ে আসছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা পিছিয়ে যাচ্ছে। এক পা দুই পা করতে করতে সিঁড়ি একদম কাছে চলে এলো দুজনে। জেসিকার চোখের মুখে দেখা দিল ওর হাসি। কি চলছে তার মনে? তার ধারণা সন্ধান নেই। এত কিছু করেও তুই এখনো আমার পথের বাধা হয়ে বসে আছিস। তৌসিফ ভাইয়ার মনে এখনো তোর প্রতি অনুভূতি আছে। এটা তো হতে পারে না সন্ধ্যা। আমি থাকতে এটা কি করে হতে দেই বল? মানে কি বলছো তুমি এসব? কি করবে? জেসিকা জবাব দিল না, শুধু মুখে লেগে রইল সেই হাসি। সিঁড়ি প্রথম ধাপ বরাবর পৌঁছাতেই সে এক অদ্ভুত কাণ্ড করে বসালো। সন্ধ্যাকে সরিয়ে দিয়ে সে নিজে ওখানে দাঁড়িয়ে পড়ল। এমন সময় কেয়া বেগম আসছিলেন রান্নাঘরের দিকে থেকে। তিনি ড্রয়িং রুমে পৌঁছাতেই জেসিকা সন্ধ্যার একটা হাত ধরে ফেলল। সন্ধ্যা বুঝতে পারল না কি করতে চলেছে জেসিকা। কেয়া বেগম আর একটু এগিয়ে আসতেই জেসিকা সন্ধ্যার হাত দিয়ে ধাক্কা দিল নিজেকে। কেয়া বেগমের চোখে পড়ল সেটা। তিনি জেসিকা বলে চিৎকার করে উঠলে। সন্ধ্যা বিস্ময়ে হা হয়ে গেল। জেসিকা গড়িয়ে পড়ল সিঁড়ি বেয়ে। কেয়া বেগম দৌড়ে আসলেন তার কাছে। কপাল কেটে রক্ত ঝরতে শুরু করেছে ততক্ষণে। সন্ধ্যা এখনো উপরে হা হয়ে দাঁড়িয়ে আছে নিচের দিকে চেয়ে। জেসিকা নিভু নিভু চোখে কেয়া বেগমের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, সন্ধ্যা মারিস না আমায়। বলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল কেয়া বেগমের কোলের ওপর। কেয়া বেগম ঘৃণা ভরা চোখে চাইলেন সন্ধ্যার দিকে। চিৎকার করে ময়না বেগমকে ডাক দিলেন, কে কোথায় আছো? গাড়ি বের করো, হসপিটালে নিয়ে চলো ওকে। সকলে ধরাধরি করে জেসিকা নিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যা নড়াচড়া করছে না, তবে এটাই চলছিল জেসিকার মনে। একবারও কি জেসিকার এই পরিকল্পনা কাজে লেগে যাবে? সন্ধ্যা কি সকলের চোখে আবার খারাপ হয়ে যাবে? শেখ বাড়ির সবাই এখন হসপিটালে করিডোরে চিন্তিত মুখে বসে আছে। সন্ধ্যাও আছে তাদের সাথে। জারিফের পিছনে দাঁড়িয়ে আছে সে। তৌসিফ এসেছে অফিস থেকে। সবার মুখ থমথম হয়ে আছে। ময়না বেগম থেকে থেকে সন্ধ্যার দিকে কটমট করে চাইছে। রেহেনুমা বেগম হসপিটালে এসেই কেয়া বেগমের মুখ থেকে ঘটনার বিস্তারিত শুনেছেন। তখন থেকে তিনি সন্ধ্যার উপর আরও ছুটে আসেন। নেহাত হসপিটালে বলে কোনো ঝামেলা করেছেন না। পারি হলে এতক্ষণ হয়তো গোটা কয়েক চর থাপ্পড় বসিয়ে দিতেন সন্ধ্যার গালে। মানিক শেখ আর মুরাদ শেখও আছেন সেখানে। থা মেরে বসে আছেন। মুখ দেখে বোঝা যাচ্ছে না কি চলছে তাদের মনে। শুধুমাত্র সোহান সেখানেই নেই। কোথায় আছে কেউ জানে না। বাড়ির কারো ফোনও তুলছে না সে। হঠাৎ জারিফের ফোনটা বেজে উঠতেই সে ফোনটা কানে ধরে একপাশে সরে গেল। জারিফ যেতেই সন্ধ্যার দিকে তেড়ে এলেন ময়না বেগম। সেখানে তিনি এই
সুযোগে অপেক্ষাতেই ছিলেন। এই ডাইনি আমাদের বাড়ির সুখ শান্তি খেয়েও তোর শান্তি হয়নি। এখন মেয়েটার জীবন নিতে চাস, মেরে ফেলতে চাস ওকে। লজ্জা করে না? কি ক্ষতি করেছে ও তোর? আরে ও তো তোরই আপন বোন, মায়ের পেটের বোন। তারপরেও এই কাজ কিভাবে করতে পারলি তুই? সন্ধ্যা কোনো জবাব দিল না। কেয়া বেগম বলে উঠল, বোন বোন ভাবলো তো আর এটা করতে পারতো না। সি সি সি, এই মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। আমার তো ভাবতেও ঘৃণা লাগছে। এমন হবে জানলে তখনই রাস্তায় ফেলে দিয়ে আসতাম। সব কথাই সন্ধ্যার কানে গেল, তবে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। যেন এসবে তার কিছুই আসে যায় না। কারো কথা যেন তার কানে ঢুকছে না। এমন বিহেভিয়ার তার মানিক শেখ স্ত্রীকে ধমকালেন। কে আর একটাও কথা যেন এই বিষয়ে না শুনি। এটা হসপিটাল, এই বিষয়ে যা কথা আছে বাড়িকে বলবে। তেতে উঠলেন কেয়া বেগম। কেন? তোমার দরদি মেয়ে এমন কাজ করেছে মানতে পারছে না কেন? তার ঝাঁজ আমার উপর মেটাচ্ছ। তোমাকে চুপ করতে বলেছি আমি। মানিক শেখের চোখের চাহনিতে থেমে গেলেন কেয়া বেগম। মুরাদ শেখও এক প্রকার চোখে চোখেই শাসানোর তার স্ত্রীকে। তারা চান না তাদের পারিবারিক বিষয়টি এভাবে পাবলিক জানুক। জবাবে চার দেওয়ালের ভিতরে রেহনুমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, আমি তো জানতামই এই মেয়ে অপয়া যে সংসারে থাকবে তাতে অশান্তি ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়ায় আসার পরপরই আমার ছেলে আর ছেলে বউকে খেলো, এখন আবার আমার নাতনিটা তার পিছনে পড়েছে। তোর কোনো পাকা ধানে মই দিয়েছে ও, যার জন্য তুই একে মেরে ফেলতে চাইলি। বলেই আবার শাশুড়ি আসলে মুখ ঢাকলেন। তৌসিফের কি যে হলো, সে বেশ ঝাঁঝালো কণ্ঠে তার মাকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি দেখছো সন্ধ্যা জেসিকাকে ধাক্কা দিয়েছে? দেখেছি তো। তুমি তো শুধু তাকে উপর থেকে নিচে গড়তে পড়তে দেখেছো। কিসের ভিত্তিতে তোমরা সন্ধ্যাকে দায়ী করছো? এত বড় অভিযোগ চাপিয়ে দিচ্ছ তার কাঁধে। জেসিকা তো পা পিছলেও পড়তে পারে। কেয়া বেগম স্বামীর ধমকানো অপেক্ষা করে দাঁত কিরমির করে বলল, তোর কি আমাকে ছোট বাচ্চা মনে হয় যে আমি না জেনে না বুঝে এত বড় অভিযোগ চাপাবো ওর কাঁধে? জেসিকা জ্ঞান হারানোর আগে নিজে মুখে বলেছে সন্ধ্যা ওকে মারতে চায়, আর সন্ধ্যাও তখন উপরেই দাঁড়িয়ে ছিল। এইটুকু তো বাচ্চারাও বোঝে। যে কি হয়েছিল তখন? তৌসিফ আবার বলে উঠল, আচ্ছা তবে এখন এটা বলো, কোনো কারণ ছাড়াই কেউ কাউকে কেন মেরে ফেলতে চাইবে? তোমাদের ভাষ্যমতো তো জেসিকার ধোয়া তুলসী পাতা, তাই না? তবে সন্ধ্যা কেন ওর পিছু পড়বে যদি সে কিছু নাই করে থাকে? তৌসিফের এ প্রশ্নে কোনো জবাব দিতে পারলেন না ওখানে উপস্থিতি তৌসিফের এই প্রশ্নে কোনো জবাব দিতে পারল না ওখানে উপস্থিতি কেউ। ময়না বেগম তড়িঘড়ি করে বলে উঠলেন, তোর কি ব্যাপার বলতো তৌসিফ? কয়েকদিন আগেও তো এই মেয়েকে সহ্য করতে পারতি না, দু চোখে দেখতে পারতি না, এখন আবার ওর হয়ে ছাপাই গাইছিস যে বড়। কি করে বশ করলো ও তোকে? হ্যাঁ, আমি ওকে সহ্য করতে পারি না, তার জন্য যথাযথ কারণ আছে, কিন্তু তার মানে এই নয় যে যেটা ও করিনি সেটার দায়ভার ওর কাঁধে চাপিয়ে দেব শুধুমাত্র আমি ওকে সহ্য করতে পারি না। বলো, আমি জানি ও এমন কাজ করতেই পারে না। তৌসিফের কথায় বাকিরা সব চুপ হয়ে গেল। সন্ধ্যা যদিও একটু অবাক হলো তৌসিফের কথায়, কিন্তু সেটা মুখে প্রকাশ করল না। জারিফ এগিয়ে এসে তৌসিফের কাঁধে হাত রেখে বলল, আজকে তোকে আমার
ভাইমা মনে হচ্ছে। ঠিক এমন সময় ডাক্তার অপারেশন রুম থেকে বেরিয়ে আসতেই সবার কথা থেমে গেল। সবার দৃষ্টি তখন সেদিকে। ডাক্তারকে দেখে ময়না বেগম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ডাক্তার সাহেব, মেয়েটার কি অবস্থা এখন? ও ঠিক আছে তো? বাকিদেরও একই প্রশ্ন। তিনি সবাইকে আশ্বস্ত করে বললেন, হ্যাঁ, চোট তেমন গভীর নয়, ভয়ে কিছু নেই, শুধু ব্লাড লস হয়েছে একটু বেশি, যার দরুন শরীরটা দুর্বল। স্যালাইন দিয়েছি, আশা করছি কিছুক্ষণ পরই আপনারা ওর সাথে দেখা করতে পারবেন। ডাক্তার চলে গেল, সবাই নিশ্চিন্ত হলো। আধা ঘন্টা পর সবাই কেবিনে ঢুকলো। তেমন ক্রিটিক্যাল কন্ডিশন নয় বলে ডাক্তার সবাইকে দেখা করার অনুমতি দিলেন। একদিন পর তাকে বাড়িতেও নিয়ে যেতে পারবেন বলে আশ্বস্ত করলেন। কেয়া বেগম জেসিকার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। হেনুমা বেগম ময়না বেগম হাসি মুখে চেয়ে আছেন তার দিকে। ময়না বেগম আদরে গলায় বললেন, এখন কেমন আছো মা তোর? আর যন্ত্রণা হচ্ছে? জেসিকা থেমে থেমে বলল, মাথাটা ব্যথা করছে খুব। কেয়া বেগম ময়না বেগমকে ধমকালেন, আহ ছোট, ওকে কথা বলাস না, আরো যন্ত্রণা হবে। ঠিক আছে আপা। হঠাৎ জারিফ জেসিকাকে প্রশ্ন করে বসল, তুই সিঁড়ির উপর থেকে পড়লি কি করে? সন্ধ্যা কি সত্যি তোকে ধাক্কা দিয়েছিল? বড় মা যেটা বলেছে সেটা কি সত্যি, নাকি তুই পা পিছলে পড়ে গেছিলি? জারিফের প্রশ্নের জবাব দেওয়ার আগে ময়না বেগম তাকে ধমকে উঠলেন, কি হচ্ছে এটা কি? তোরা কি মেয়েটাকে একটু শান্তি দিবি না? দেখেছিস না ও কেমন অসুস্থ? আর এটা আবার জিজ্ঞেস করার কি আছে? এটা তো স্পষ্টই বড় আপা যা দেখেছে সব সত্যি। বড় আপা কি মিথ্যা বলবেন আমাদের সাথে? জারেব থামল না, ময়না বেগমের কথা কানেও তুলল না। সে আবার একই প্রশ্ন করল জেসিকাকে, কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? কি হয়েছিল বল? জেসিকা চুপ থেকে সন্ধ্যার দিকে চাইল, তারপর তাকে উদ্দেশ্য করে বলে উঠল, সরি রে বোন, আমি আর চুপ থাকতে পারলাম না। এবার জারিফের দিকে চেয়ে বলল, হ্যাঁ, সন্ধ্যায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কেন? পাল্টা প্রশ্ন জারিফের। জেসিকা বলল, কারণ সেদিন আমার জন্যও তৌসিফ ভাইয়ের কাছে ধরা পড়ে গিয়েছিল। তৌসিফ ভাইয়া আমাকে নিয়ে ওই রুমে ঢুকেছিল। সন্ধ্যা ভেবেছে আমি হয়তো ভাইয়াকে সব জানিয়েছি, অথচ আমি কিছুই জানতাম না। জেসিকার কথা শেষ হলো, সবাই চুপ। হয়তো সবাই মনে মনে এটাই ভাবছে, সন্ধ্যা কতটা নিকৃষ্ট। রেহেনুমা বেগম আর চুপ থাকতে পারলেন না, রাগে ফেটে পড়ল, এ রাক্ষসীটাকে এখনই আমার বাড়ি থেকেই বিদায় কর। ও থাকলে আমাদের জীবনে আর সুখের দেখা পাবি না। ওকে চোখের সামনে দেখতেও ইচ্ছা করছে না আমার। দূর কর ওকে। দূর তো করতেই হবে দাদিমা, তবে সেটা সন্ধ্যাকে নয়, অন্য কাউকে। গলার আওয়াজে সবাই ঘুরে দরজার দিকে চাইল। সোহান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার কপালে রক্তের ছিটে লেগে আছে। ময়না বেগম দৌড়ে গেলেন ছেলের কাছে, কি হয়েছে তোর বাবা? এ অবস্থা কি করে হলো? সোহান তার মায়ের প্রশ্নের জবাব দিল না, এগিয়ে গেল জেসিকার দিকে। শীতল চাহনি তার। জারিফ তার দিকে চেয়ে ইশারায় কি যেন জিজ্ঞেস করল। সোহানও উত্তর দিল তাকে। জারিফ মুচকি হাসল, তারপর জেসিকার দিকে চেয়ে বলল, তুই শিওর সন্ধ্যা তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? জারিফের মুখের ভাবভঙ্গি জেসিকার বিশেষ সুবিধার মনে হলো না। সে শুকনো ঢোক গিলল, হ্যাঁ, আমি কি মিথ্যা বলবো নাকি? হুম, তাও বটে। তুই কেন মিথ্যা বলবি, কথা বলবি? তাহলে নিশ্চয় এই ভিডিও ফুটেজটা মিথ্যা কথা বলেছে। দেখ এটা। জারিফ হাত বাড়াতেই সোহান তার হাতে ফোনটা তুলে দিল। জারিফ ততক্ষণে একটা ভিডিও প্লে করলো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভিডিওতে দেখা যাচ্ছে জেসিকা কিভাবে সন্ধ্যাকে সরিয়ে নিজে সিঁড়িতে দাঁড়িয়ে নিজেকেই ধাক্কা দিল। ওটুকু দেখে তো সকালের চক্ষু চড়ক গাছ। রেহেনুমা বেগম বিশ্বাস করতে পারল না এটা তার নাতনির কাণ্ড। তিনি জিজ্ঞেস করলেন, এটা তোরা কোথায় পেলি? যদি পর্ব পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সোহান ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, এর পুরো ক্রেডিটটা অবশ্য আমার ছোট বোনের। ওই ভিডিওটা করেছে রমনা ময়না বেগম। হ্যাঁ সোহান। জেসিকা পড়ল মহা ফাপড়ে। কিভাবে সামলাবে এবার সব? সবাই অবিশ্বাস্য চোখে তার দিকে চেয়ে আছে। তৌসিফ জেসিকাকে প্রশ্ন করল, কেন করেছিস সেটা? নিজে সব করে সন্ধ্যার কাঁধে দোষ চাপিয়ে দিলি কেন? জারিফ মাঝখান থেকে বলে উঠল, আহা, এখনই সব প্রশ্ন করে শেষ করিস না, ঘটনা তো এখনো বাকি আছে। ঘটনা কিসের ঘটনা? ময়না বেগম, ধৈর্য ধরো মা, দেখতে পাবে সব। সোহান নিয়ে আয় ওকে। জারিফের হুকুম পেয়ে সোহান বেরিয়ে গেল, আবার পর মুহূর্তে ভেতরে ঢুকলো। সাথে একটা ছেলে, মাথায় হাতে রক্ত লেগে আছে তার। ছেলেটাকে দেখেই জেসিকা ভয়ে কুটিয়ে গেল। সবাই উৎসুক হয়ে চেয়ে আছে সোহানের দিকে। মানিক শেখ জিজ্ঞেস করলেন, কে এই ছেলেটা? আর ওকে এখানেই বা নিয়ে এলি কেন? চিনতে পারছো না? তৌসিফ ভাইয়া, তুমি চিনতে পেরেছো? জয় অস্ফুট স্বরে তৌসিফের মুখ থেকে বেরিয়ে এলো, হ্যাঁ ঠিকই চিনছ জয়, কিন্তু ওকে এখানে কেন নিয়ে এলি? কেয়া বেগম, কি বলছো বড় মা? নিয়ে আসবো না? ওই তো এই পুরো নাটকের মেন পার্ট। ওকে না নিয়ে এলে হয়? আজকের ঘটনার সাথেও তো পরোক্ষভাবে ও জড়িত। পরে পর্ব পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেহনুমা বেগম রেগে বলে উঠল, কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। এত হ্যালি না করে বলছি, জারিফ ভাইয়া তুমি বলো। ওকে কেলিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। জারিফ মুচকি এসে বলল, আচ্ছা বেশ, এবার বাকিটা আমি দেখছি। জেসিকার দিকে ফিরল জারিফ। ওকে চিনিস? না। তোতলাতে তোতলাতে বলল, জেসিকা সত্যি চিনিস না? এবার জয়ের দিকে ফিরে, তুই একে চিনিস? হ্যাঁ হ্যাঁ চিনি। কিভাবে চিনিস? কি সম্পর্ক তোদের? জয় এবার যা বলল তাতে সবাই থ হয়ে গেল। জেসিকা আপুর সাথে আমার পরিচয় হয় একটা মার্কেটে। আমি চিনতাম আপুকে সন্ধ্যা আপু বলে। সেদিনের পর আপু নিজে এসে দেখা করে আমার সাথে। আমাকে বলে তার প্ল্যান মতো কাজ করতে। তাহলে আমাকে অনেক টাকা দেবে সে। আমার টাকার দরকার ছিল ভীষণ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পর গল্পটি অবশ্যই দিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করলে। তাই রাজি হয়ে যাই আমি। কী কাজ করতে বলে সে তোকে? ফের প্রশ্ন করে জারিফ। আমাকে বলে সে সন্ধ্যাকে নিয়ে পার্টিতে আসবে। আমি যেন কোনোভাবে তাকে নেশার ওষুধ খাইয়ে দিই। ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে একটা রুমে যাই। আমি সেটাই করি। তারপর জেসিকা আপু এসে নিজ হাতে সন্ধ্যার জামা কাপড়। তারপর বলল, আমি জেসিকা আপুর কথা মতো কাজ করি। নিজেও শুয়ে পড়ি সন্ধ্যার সাথে, যাতে তৌসিফ ভাইয়া আমাদের একসাথে দেখে আর ভুল বোঝে। সন্ধ্যাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জেসিকা আপুর এটাই প্ল্যান ছিল। তৌসিফ থপ করে বসে পড়ে সেখানে। সোহান গিয়ে তাকে ঘরে নিল। বাড়ির প্রত্যেকে অবাক হয়ে চেয়ে আছে জয়ের মুখের দিকে। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেন বোঝার চেষ্টা করছে কতটা অন্ধকার ছিল তারা এতগুলো বছর। মানিক শেখ খুশি মনে বলে উঠলেন, আমি তো জানতামই আমার সন্ধ্যামা এমনটা করতে পারে না। যাক, অবশেষে এবার প্রমাণ হলো। এবার দেখি সবার বড় বড় কথা কোথায় যায়। আর চোখে একবার কেয়া বেগমের দিকে তাকিয়ে বললেন তিনি। কেয়া বেগমের চোখ ভর্তি পানি। ময়না বেগমও থ মেরে আছেন। রেহনুমা বেগম এখনো বিশ্বাস করতে পারছে না এসব। জেসিকা চিৎকার করে বলে উঠল, মিথ্যে মিথ্যে সব মিথ্যে, কি প্রমাণ আছে আমি এসব করেছি?
ও মিথ্যা কথা বলেছে, তাই বুঝি? মিথ্যা কথা বলেছে ও, তাহলে এটা কি? এবার জারিফ সেই ভিডিওটা পুরোটা প্লে করলো, যেখানে জেসিকা নিজ মুখে সবটা স্বীকার করেছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী পর্ব ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ গল্পটি পড়া ও শোনার জন্য। চলবে।